আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান বেগম খালেদা জিয়া। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সৈন্যদের হাতে নির্মমভাবে শহীদ হন। এর পরপরই তার গড়া বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২রা জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর আরও ২ দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দিনটি উপলক্ষে দলটির পক্ষ থেকে দোয়া ও মিলাদসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নির্বাচনে এখনও ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির আরেক শীর্ষ নেতা নজরুল ইসলাম খান জানান, খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের মুক্তি এসেছিল। এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যহানির জন্য কারাগারে খাবারের সঙ্গে বিষ দ্রব্য মিশিয়ে দেবার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরনো সমস্যায় ফিরবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার, বিচার, নির্বাচন, জাতির প্রতি এই ৩ অঙ্গীকার আদায় দৃঢ় সংকল্পের কথাও জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় চীন ও পাকিস্তানের মতো ভারতের সঙ্গেও সুসম্পর্কের প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। নিজেদের স্বার্থে নেপাল ও ভুটানের পাশাপাশি 7 সিস্টার্সও অর্থনৈতিক অঞ্চলের আওতায় আসতে পারে বলে মত দেন তিনি। নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি কিংবা মোবাইল ফোনে আড়ি পাততে ১,৫০০ কোটি টাকা খরচ করে নজরদারির সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ব্যক্তির অবস্থান শনাক্ত করতে ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে পুলিশ, র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMC যৌথভাবে এসব সরঞ্জাম কেনে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থে কেনা যন্ত্র দিয়ে দমন করা হতো বিরোধী মত। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের নিরাপত্তা কিংবা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য মোবাইল ফোনে আড়ি পেতে ব্যক্তির অবস্থান শনাক্ত করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিচয় শনাক্তে ILIS, GPS ট্র্যাকার, স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ যন্ত্র, কথোপকথনে থাকা ব্যক্তিদের শনাক্ত পদ্ধতি এবং ম্যান ইন দ্য মিডল টুল সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর সরঞ্জাম কেনে বিগত ফ্যাসিস্ট সরকার, যেখানে খরচ হয়েছে ১,৫০০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় এমন যন্ত্রের দরকার আছে, তবে ব্যবহারে থাকতে হবে স্বচ্ছতা। কি কারণে ঠিকার করা হলো, এর সঙ্গে তৎসংশ্লিষ্ট কোন গোয়েন্দার কোন পরিচালক এর সাথে সম্পৃক্ত, এটা যখন জবাবদিহিতার আওতাধীন আসবে তখন এর যচ্ছেতায় ভাবে যে কাউকে আপনি চাইলে ট্রিগার করতে পারবেন না। ইলেকট্রনিক গোয়েন্দা সংস্থাকে
নিষ্ক্রিয় করলে এটা কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে না। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের কারণে নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং খর্ব হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা। দুটি জায়গাতেই, একটি হচ্ছে যে নিরাপত্তার যে প্রসঙ্গ এবং আমার যে যথাযথভাবে এই কাজটি সম্পন্ন করা, দুটির কোনোটি পরিপূর্ণভাবে হয়নি। তার মানে দুই জায়গাতেই একটা বড় ধরনের ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যত্যয়গুলোর আমরা চাই যাতে পুনরাবৃত্তি না ঘটে। বিগত সরকারের আমলে যত গুম খুন হয়েছে তার জন্য এনটিএমসি দায় এড়াতে পারে না বলে মনে করেন তানভীর জোহা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনটিএমসি এটার জন্য দায়ী এবং তারা এই জাতীয় কাজ করেছে। এবং বিগত সরকারের সময় যত গুম খুনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা তদন্ত করি তাহলে অবশ্যই এনটিএমসি তার রুল থেকে বের হয়ে আসতে পারবে না। যে কোনো কারণে আপনি যে কোনো দল করলেই আপনি ট্রিগার হবেন, এটার কোনো বৈজ্ঞানিক এবং আইনি ভিত্তি নেই। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, এসব প্রযুক্তি ক্রয় করতে টেন্ডারের নামে দেয়া হয়েছে রাজনৈতিক সুবিধা। টেন্ডারের নামে কাউকে খুশি করা, কাউকে আর্থিক সুবিধা দেওয়া, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই প্রসঙ্গগুলোর আমরা যেরকম পুনরাবৃত্তি চাই না, পাশাপাশি এই কাজগুলো যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন কিংবা এই সহযোগিতা করে যারা অর্থের ভাগ নিয়েছেন, সুযোগ পেয়েছেন, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপত্তার জন্য কেনা এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে মানবাধিকার হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুরো কার্যক্রমকে সঠিক ধারায় পরিচালিত করবেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গেল রাতে চালানো এই অভিযানে 13টি ককটেল, 25টি আধা প্রস্তুতকৃত ককটেল, 400 গ্রাম গান পাউডার বিস্ফোরক, 2টি সামুরাই তলোয়ার, 12টি হকি স্টিক, 29টি হেলমেট, 2টি ড্রাগন লাইট, 11 কেজি গাঁজা, 12 প্যাকেট হেরোইন ও নগদ 1,13,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্য অনুযায়ী সোহেলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান চালায় তারা ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসায় বিভিন্ন দরজা, জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়। তাই আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে 1 কোটির বেশি নগদ টাকা, সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুটকৃত কিছু সাদা পাথর ঢাকার ডেমরায় উদ্ধার করা হয়েছে। র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গেল রাতে ডেমরার সারুলিয়া শুকুরশি ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। অভিযানে 7টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্র্যাশড পাথর জব্দ করা হয়েছে। সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 200 থেকে 250 কোটি টাকা। পাশাপাশি প্রায় 6 লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 240 কোটি টাকা। সিলেটের পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ভয়ে বিভিন্ন ক্রাশার মিল মালিক লুট করা পাথরের উপর বালু ও মাটি ফেলে তা আড়াল করার চেষ্টা করছে। ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রাশার মিলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। মিল মালিকদের অনেকেই গা ঢাকা দিয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলার ইউএনও আজিজুন নাহার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা প্রবল বৃষ্টির কারণে পদ্মা নদী ছাড়াও কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুধকুমার নদের পানি কিছুটা কমলেও তা বিপদসীমা বরাবর রয়েছে। সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গেল 24 ঘন্টায় দুধকুমার নদের পানি কিছুটা কমলেও অন্য সবকটি নদ নদীর পানি খুব দ্রুত গতিতে বাড়ছে। এদিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল বয়ে আসতে পারে। এতে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে দেখা দিতে পারে স্বল্পমাত্রার বন্যা। পানি ডুবে গেছে পানিতে, কখন যে দোকানে মাল টাল ডুবে যায়। আমাদের পানি তুলে স্কুল যেতে পারছি, আমাদের 4 মাস পর আমাদের পরীক্ষা। আমাদের চাউল 5 কেজির দরকার নেই, আমাদের নদীটা তিস্তা নদী খুঁড়ি দেবে। আমার সরকারের কাছে এইটা আমাদের
আকুল আবেদন। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। গত 8 বছরে বিশ্ববাজারে চালের দাম কমলেও বিপরীত চিত্র দেশে। মিনিকেটের দাম 80 থেকে 82 টাকা, নাজির শাইল 86 থেকে 88 টাকা, বাসমতি 96 টাকা, বিয়ার আটা 60 থেকে 63 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম, ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 144 টাকায়। বেশিরভাগ সবজির দামও আগের তুলনায় চড়া, বিশেষ করে বেগুনের দাম উঠেছে 220 টাকায়। করলা, কাকরোল ও বরবটি সহ সবজির দামও আগের চেয়ে বেশি। দেখতেছি বেশি, আগে তো 2200 টাকা নিতাম বস্তা, এগুলা 2500 টাকা আজকে। আমরাও তো কিনতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের জন্য ভেরি ডিফিকাল্ট। যে ইনকামে এই ইনকামের মতো আমরা বাজার করতে গেলে কিছু পাই না, একটু ডাল ভাত খাইও বাঁচতে আমাদের কষ্ট হইতেছে। আমরা গরিব মানুষ, আমাদের ক্রয়ের ভিতরে যদি না থাকে তা আমরা কিভাবে কিনবো? বাজেট যেটা নিয়ে আসি মনে হয় যে আজকে এত টাকা বাজেটে আমার কাজ হয়ে যাবে, দেখা যাচ্ছে না আমি বাড়ি থেকে বাসা থেকে আবার টাকা আনা লাগতেছে। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা। নিহতদের শ্বশুর আব্দুল মালিক বলেন, মিনারুল কৃষিকাজ করতেন। 4 জনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ, আর দক্ষিণের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাবা মিনারুল এবং ছেলের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক জানান, মানসিক হতাশাগ্রস্ত ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল আলোচিত বৈঠক আজ। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থানীয় সময়ে সকাল 11:30টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরের এক সামরিক ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আলোচনা ঠিকঠাক হলে শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্প পুতিনের একান্ত বৈঠকের বিরোধিতা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনকে আলোচনায় না রেখে কোনো চুক্তি হতে পারে না। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।